শুরু করছি আজকের সংবাদ। বর্তমানে তিনি না আছেন সাংসদ, না আছেন বিধায়ক, সবকিছুতেই প্রাক্তন হয়ে গেছেন। আর সেই তার আগের সাংসদ তহবিলের টাকায় রাস্তা হচ্ছে খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে। সেই রাস্তার উদ্বোধন করতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে তুকারি বাপ তুলে গালাগালি দিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হলো খড়গপুরে। দিলীপ ঘোষ টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বাপ বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি আপনার লাইফে গলির রাস্তা ওপেনিং এ এটাই বাকি রইল নাকি? আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন আমাদের বাপ তুলে সালা টাকা দিয়েছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি। বর্তমানে তিনি না আছেন সাংসদ, না আছেন বিধায়ক, সবকিছুই প্রাক্তন হয়ে গেছেন। আর সেই তার আগের সাংসদ তহবিলের টাকায় রাস্তা হচ্ছে খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে। সেই রাস্তার উদ্বোধন করতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তেই তুকারি বাপ তুলে গালাগালি দিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হলো খড়গপুরে। উল্লেখ থাকায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে সবকিছুতেই প্রাক্তন হয়ে গেছেন। তবে তার সাংসদ তহবিলের টাকা দিয়েছিলেন খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের রাস্তা তৈরির জন্য। সেই টাকায় রাস্তা হওয়ার পরে শুক্রবার সেই রাস্তার উদ্বোধন করতে গেলে এলাকার মহিলারা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? বিপদে আপদে আপনাকে পাওয়া যায় না, আজ কেন হঠাৎ ৬ নম্বর ওয়ার্ডে? এই কথা বলায় মেজাজ হারান দিলীপ ঘোষ। তিনি মহিলাদের তুকারি করে বাপের টাকা বলে গালাগালি দেন। পাশাপাশি প্রদীপ সরকারকে প্রশ্ন করার কথা বলেন। এতে উত্তেজনা ছড়ায়। মহিলারা রাস্তায় বসে বিক্ষোভ দেখান, এমনকি জুতা হাতে দিলীপ ঘোষের গাড়ির উপর চড়া হন। এরপরে এলে দেখা যাবে বলে হুমকি দেন মহিলারা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এরা সব ৫০০ টাকায় বিক্রি হয়ে গেছে, ৫০০ টাকার জন্য এসব করছে। আর দিলীপ ঘোষকে যারা বিক্ষোভ দেখাবেন তিনি তাদের বাপ তুলবেন। তিনি বলেন, আমার টাকায় কাজ করেছি, তারা উন্নয়ন করেছে। যদিও দিলীপ ঘোষের এই কাজকে ভালো চোখে দেখেননি তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ সরকার। তিনি বলেন, তিনি বর্তমানে সবকিছুতেই প্রাক্তন হয়ে গেছেন। আর তিনি রাস্তার উদ্বোধন করতে গেলে পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় পৌর প্রতিনিধি এদের বলার প্রয়োজন থাকে। তিনি কাউকে না বলে দলবল নিয়ে এই কাজ করেছেন। আর এটি এলাকার মহিলাদের প্রতিবাদ ছিল। তৃণমূল হলেও দিলীপ ঘোষ এলাকায় প্রবেশ করতে পারতেন না বলে তিনি দাবি করেন। দিলীপ ঘোষের এই ঘটনাকে ঘিরে সামান্য উত্তেজনা ছড়ায়। মহিলারা কেন্দ্রীয় বাহিনীকে মারতেও ছাড়েননি। আমাদের ওয়ার্ডে কি ব্যাপার? আসে না? মনে পড়লে তো হবে না, আজকে আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বাপ বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি আপনার লাইফে গলির রাস্তা ওপেনিং এ এটাই বাকি রইল নাকি? আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন আমাদের ওয়ার্ডে বাপ তুলে সালা টাকা দিয়েছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি।
আপনাদের একটা কাউন্সিলর করতে পারেনি রাস্তা, একটা এমপি ফান্ড থেকে রাস্তাটা হলো মানুষের উপকারের জন্য হয়েছে। আজকে আপনারা এখানে ডুবে মরতেন, এই রাস্তা তিনি ব্লক করে দিয়েছে, আপনারা তিনি ব্লক দিয়েছে, এই রাস্তায় আপনারা এই রাস্তাটা ডুবে মরতেন, আপনারা ডুবে মরতেন, এই রাস্তা করে দিতে আপনারা ভুল করতেন, আপনারা কার উস্কানিতে করছেন, তৃণমূলের উস্কানিতে করছেন, আজকে আপনারা ডুবে মরতেন, এই জমা জায়গায় রাস্তা করে দিতেন, সেই লোককে আপনারা অপমান করছেন। আজকে খড়গপুরের অনেক ডেভেলপমেন্ট করেছেন, আজকে চেয়ারম্যান করতে পারেন, আজকে চেয়ারম্যান করেনি, আপনারা সেই ব্যক্তিকে ফালতু কথা বললে পাগল তো তুই, ফালতু কথা বললে আমি বলছি প্রমাণ করো, আমি বলছি আমি বলিনি তো, নিজে নিজে বলছে জিজ্ঞেস করছে কেন এসছেন, আমি টাকা দিচ্ছি, আমি উদ্বোধন করবো, কাউন্সিলর কেন আছেন উদ্বোধন করতে, একদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। দাদা ওরা অভিযোগ করছে বাপ তুলে গালাগালি দিয়েছেন বলে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা নেই, কার বাপ বলুক, কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে, হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। এবং দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন, একজন প্রাক্তন সাংসদের কাছে আশাই করা যায় না। উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছেন, মহিলাদের গায়ে হাত দিয়েছেন, মেজাজ হারিয়েছেন। প্রথম কথা হচ্ছে উনি এখন বর্তমানে উনি এমপি নেই, এমএলএ নেই, কবে 2 বছর আগে নাকি উনি বরাদ্দ করেছেন। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না, হঠাৎ উনি দল বল খবর দিয়েছিল না, আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি কি করে খবর দেবেন? প্রথম কথা হচ্ছে রাস্তা উদ্বোধন করতে গেলে ওনাকে পৌরসভাকে আগে জানাতে হবে, পৌরসভার মাধ্যমে রাস্তাটা উদ্বোধন হবে, কেননা নোডাল এজেন্সি হচ্ছে পৌরসভার চেয়ারম্যান যায় না, আমি এলাকার কাউন্সিলর যাই না। উনি কবে, আর বর্তমানে উনি না আছেন এমপি, না আছে এমএলএ, তাহলে উনি কি করে আজকে এমপি হয়ে উদ্বোধন করতে যান? ওখানে যেতে পারেন না উনি এভাবে। উনি চলে গেছেন দল বল নিয়ে। এলাকার মানুষ প্রশ্ন করেছে মহিলারা যে এতদিন কোথায় ছিলেন, বিপদ আপদে আপনাকে পাওয়া যায় না। যেই এই প্রশ্ন করেছে, সত্যি কথা জিজ্ঞেস করেছে, মহিলাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, উনি মহিলাদেরকে বাপ তুলে গাল করছেন, 500 টাকার চাকর বলছেন। এইভাবে একটা মহিলাকে অসম্মান করা যায়? আশা করা যায় প্রাক্তন সাংসদের কাছ থেকে আমরা তীব্র নিন্দা করছি এভাবে মহিলাদের সাথে এরকম অশ্লীল ভাষায় কথা বলার জন্য, কাউকে তুই তুকারি বাপ বলে কথা গালাগালি করছেন উনি, এটার আমরা তীব্র নিন্দা করছি। আর ওখানে যদি সত্যি তৃণমূল কংগ্রেস যেত উনি ঢুকতে পারতেন না, ওখানে সাধারণ মানুষের প্রশ্নে উনি মেজাজ হারাচ্ছেন। কেন? উনাকে খড়গপুরের মানুষ বিগত দিনে দেখেছে না, বিধায়ক হিসাবে খড়গপুরে কাজ করেছেন, না উনি সাংসদ হিসাবে কাজ করেছেন। সেই আজকে মানুষের ক্ষোভ, মানুষকে উনি সামাল দিতে না পেরে এরকম মহিলাদের প্রতি অশ্লীল আচরণ করেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে, মহিলাদেরকে তু তুকারি বাপ বলে গালাগালি দিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনত ব্যবস্থা নেবেন? অবশ্যই যে মহিলাদের দিচ্ছে তাদেরকে আমি বলবো অবশ্যই তাকে প্রশাসনকে জানানো উচিত, আইনত সাহায্য নেওয়া উচিত। একটা মহিলাদেরকে হাত দেওয়ার অধিকার উনি যেই হোক আমাদের ভারতীয় সংবিধানে নেই। উনি মহিলাদেরকে ধাক্কা দেবেন, মহিলাদেরকে বাপ তুই তুই করে গালি দেবেন। একটা মহিলাকে সাথে যদি এরকম আচরণ করেন, কিভাবে আমরা একটা প্রাক্তন সাংসদের কাছে কি আশা করা যায় মহিলাদেরকে বাপ তুলে গালাগালি করবে? এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। সভ্য ফের ঝড় বৃষ্টি, ব্যাপক শিলাবৃষ্টিতে ফের ক্ষতির মুখে চাষিরা। শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হয়, বৃষ্টির সঙ্গে চলে শিলাবৃষ্টি। এদিন দাঁতনের আগুয়া পঞ্চায়েত একাধিক এলাকায় চলছে ঝড় ও শিলাবৃষ্টি।
ফের ঝড় বৃষ্টি, ব্যাপক শিলাবৃষ্টিতে ফের ক্ষতির মুখে চাষিরা। শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হয়, বৃষ্টির সঙ্গে চলে শিলাবৃষ্টি। এদিন দাঁতনের আঙ্গুয়া পঞ্চায়েতের একাধিক এলাকায় চলছে ঝড় ও শিলাবৃষ্টি। ঝড়ে ভেঙেছে গাছের ডাল, ক্ষতি হয়েছে বাড়ি ঘরের। চাষিদের বক্তব্য, মাঠে ধান চাষ রয়েছে, যা এখন থোবড়ের মুখে। শিলাবৃষ্টিতে একেবারেই ধান গাছ নষ্ট হয়েছে। গত সপ্তাহের শুরুর দিন সোমবার ঝড় বৃষ্টি হয়েছিল, সেদিন বিভিন্ন জায়গায় ঝড়ে ক্ষতি হয়েছে। ফের সপ্তাহের মধ্যেই বিপর্যয়। এদিন শিলাবৃষ্টিতে বাড়ি ঘরের ক্ষতি হয়েছে। চাষিরা জানাচ্ছেন ক্ষতির পরিমাণ হিসাব করা যাবে না। দাঁতন থানা, পশ্চিম মেদিনীপুর দাঁতন থানা আঙ্গুয়া 5 নম্বর গ্রামে, পলাশিয়া গ্রামে আমাদের শিলাবৃষ্টি হয়েছে 10 মিনিট ধরে। এক একটা শিলা 100 গ্রাম করে পড়েছে। কোনো ঘর দুয়ার মানে জমিন চাষ ফসল কিছু নেই, ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের গরিব লোক চাষ করেছিলাম, কিভাবে থাকবো, কিভাবে খাবো। সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের শস্য বীমা বা ক্ষতিপূরণ কিছু পাই। তার জন্য আমাদের কাছে সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন করছি, কিছু সাহায্য পেলে আমরা চিরকৃতজ্ঞ। বাখরাবাদে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো আসামের এক ব্যক্তির, মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। বাখরাবাদে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো আসামের এক ব্যক্তির, মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ এলাকায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো আসামের এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কিশুত নাইক, বয়স 30 বছর। তবে কিভাবে ট্রেন থেকে পড়েছে তা জানা যায়নি। রেল পুলিশ উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বেলদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গত 17 তারিখ কালবৈশাখী ঝড়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভায় 6টি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ভেঙে যাওয়া থেকে শুরু করে ধান চাষ, শশা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। গত 17 তারিখ কালবৈশাখী ঝড়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভায় 6টি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ভেঙে যাওয়া থেকে শুরু করে ধান চাষ, শশা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। ঘরবাড়ি না থাকার কারণে দিন কাটাতে হচ্ছে অন্যত্র। ধান ও শশা চাষের ব্যাপক ক্ষতি হওয়ার ফলে মাথায় হাত চাষিদের। তাই দলমত নির্বিশেষে যাতে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যায়, মূলত সেই দাবিতে নারায়ণগড় ব্লকে ডেপুটেশন দিল বিজেপি। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক অফিসে ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি দাবি করে শাসক দলের কথায় প্রশাসনিক ভবন চলে, ফলে যারা তৃণমূল করে তাদেরকে এই সুযোগ সুবিধার আওতায় আনা হয়। আমরা অবিলম্বে দাবি করছি সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে যারা প্রকৃত প্রাপক তাদেরকে এই সাহায্য সহযোগিতা করা হোক, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় 1 মণ্ডলের সভাপতি সত্যজিৎ দে, নারায়ণগড় 2 মণ্ডলের সভাপতি গৌতম মণ্ডল, জেলার কনভেনার সৌরভ দেবনাথ, জেলার নেতৃত্ব সমীরণ বাড়ুই সহ একাধিক নেতৃত্বরা। আমাদের 17 তারিখ আগামী কালবৈশাখী ঝড়ে
ব্যাপক গত 17 তারিখে আমাদের কালবৈশাখী জোড়ে নারায়ণগড় যে বিধানসভায় প্রায় 6টা অঞ্চল, 1 নম্বর অঞ্চল মকরামপুর থেকে 6 নম্বর নারায়ণগড় পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের ঘর ভেঙে যাওয়া থেকে শুরু করে চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারই আমাদের যাতে দলমত নির্বিশেষে সকলকে বিডিও অফিস থেকে প্রতিনিধিমূলকভাবে দল পাঠিয়ে সার্ভে করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সরকারি সহায়তা করে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শনিবার দাঁতনের রবীন্দ্র ভবনে দাঁতন 1 ব্লক কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। এই দিনের সম্মেলনে হাজির ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, ব্লক সভাপতি প্রতুল দাস সহ প্রমুখ নেতৃত্বরা। শনিবার দাঁতনের রবীন্দ্র ভবনে দাঁতন 1 ব্লক কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। এই দিনের সম্মেলনে হাজির ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, ব্লক সভাপতি প্রতুল দাস সহ প্রমুখ নেতৃত্বরা। উল্লেখ থাকে সামনে 2026 সালে বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগে প্রতিটি শাখা সংগঠনের কর্মীদের আরও শক্তিশালী করার লক্ষ্যে এই ধরনের কর্মী সম্মেলনের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিক্রম প্রধান বলেন, আজ মামাটি মানুষের নেত্রী কৃষকদের জন্য কি না করেছেন। কৃষকরা যাতে উপকৃত হন তার জন্য কৃষক বন্ধু চালু করেছেন। সরকারি ধান কেন্দ্রে গিয়ে যাতে ধান বিক্রি করতে পারেন তার ব্যবস্থা করেছেন। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করেছেন বলে তিনি দাবি করেন। এই দিন রবীন্দ্র ভবনে প্রতিটি অঞ্চলের কর্মীরা হাজির ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনে যাতে এক হয়ে লড়াই করা যায় সেই বার্তা দেওয়া হয় সভা থেকে। আমাদের আগামী রবিবার 23 তারিখ আমাদের যারা মঞ্চে আছেন, নতুন করে বলছি না, 10টার সময় পার্টি অফিসে মিটিং আছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে 21 থেকে 27 মার্চের মধ্যে ডকুমেন্টটা গঠন করে দিতে হবে, এটি ভোটার কার্ড শো করাতে হবে। সেটাই তাই আমন্ত্রণ করবো না যারা যারা আজকে মঞ্চে আছেন। আজকে কৃষকদের জন্য বহু কিছু তিনি করেছেন। আজকে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকদের পেনশন থেকে শুরু করে কৃষকদের খাবার থেকে শুরু করে এবং কৃষি ফসল যাতে ন্যায্য মূল্যে আপনারা বিক্রি করতে পারেন তারও ব্যবস্থা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ গ্রহণ করে করেছেন। আগে আমরা খুব অল্প দামেই অগ্রাণ মাসে ধান কাটলেই বিক্রি করে দিতাম। আমি নিজেও তো কৃষির উপর নির্ভরশীল, ধান বিক্রি করলেই আমার সংসার চলে। তখনও দেখেছি, এখনও দেখছি যে কীভাবে আমূল পরিবর্তন ঘটেছে। সেই আমূল পরিবর্তন আজকে সেই ভাবনাটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন যে কৃষকদেরকে যদি আমি স্বাবলম্বী করে তুলতে পারি তাহলে বাংলাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ পশ্চিমবঙ্গে বেশি সংখ্যক গ্রামই কৃষির উপর নির্ভরশীল। কারণ যে রাজ্য আজকে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, যে রাজ্য কৃষি এবং শিল্প এই দুটোকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে সেই রাজ্যকে আর পিছিয়ে দিতে পারবে না। সে নিজের গতি নিয়ে আগামী দিনে সে এগিয়ে চলবে। সমস্ত চাষি ভাইরার কাছে এডিএসের নম্বর আছে, এডিএসের প্রতিনিয়ত প্রযুক্তিগত পরামর্শ দেয়। আমরা প্রতিটা চাষিকে প্রতি বছর সর্বোচ্চ 1000 সর্বনিম্ন 4000 টাকা অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। আমরা যেটা করতে হবে, আমরা কিছু জিনিস হয়তো কম দিচ্ছি, যদি অ্যাকাউন্টে টাকা প্রতিনিয়ত ঢুকে যাচ্ছে তার জন্য কাউকে কিন্তু তৃণমূল কংগ্রেস করতে হবে না। যে কোনো চাষি ভাই তার রেকর্ড থাকলে সে কিন্তু 10,000 টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 4000 টাকা পাচ্ছে। আমাদের এটা প্রচারে আনতে হবে। রাতে হাতির গতিবিধি নজরদারির সময় ঝাড়গ্রামের রামরামা বিট অফিসারকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে গ্রেফতার করা হলো 2 যুবককে। রাতে হাতির গতিবিধি নজরদারির সময় ঝাড়গ্রামের রামরামা বিট অফিসারকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে গ্রেফতার করা হলো 2 যুবককে। তাদের ব্যবহৃত গাড়িটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে বাজেয়াপ্ত করা হয়েছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানান, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বন্যজন্তুকে বিরক্ত শিকারের উদ্দেশ্য সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। আক্রান্ত রামরামা বিট অফিসার প্রদীপ মারান্ডি জানান, গতকাল রাতে হাতির গতিপথে নজরদারি করার সময় জঙ্গলে গাড়ির ভেতর মদ্যপান করছিলেন। সেই সময় তাকে সরে যেতে বললে তারা তর্কাতর্কি শুরু করে। হঠাৎ করেই আমাকে আক্রমণ করে, আমাকে মারধর করে, আমার হাত এবং চোখে আঘাত লাগে। ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ঝাড়গ্রাম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। যদিও অভিযুক্তরা আইনজীবী জানান তারা মক্কেলরা নির্দোষ। জঙ্গল রাস্তা দিয়ে যাওয়ার সময় বিট অফিসার দাঁড় করায়, তখন কিছু তর্কাতর্কি হওয়ায় তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ দায়ের করা হয়। স্বীকার করতে গেলে তার অস্ত্র থাকতে হয়, এই সমস্ত কিছুই ছিল না, দেখাতেও পারেনি বন দপ্তর। বর্তমানে দুজনকেই ইন্টারিম বেলে মুক্তি দিয়েছে মহামান্য আদালত।
রাতে একটা খারাপ ইনসিডেন্ট হয়েছে, বনকর্মীকে মারধর করা হয়েছে, বিষয়টা যদি একটু আমাদের বলুন। কালকে রাত্রিবেলা বাসতলা কাছাকাছি হাতি ছিল, তো ওটা তো নর্মাল হাতি রুট আছে। তো আমাদের বিট অফিসার ছিল বাসতলা যে মেন রোড আছে, আর আমাদের স্টাফ জঙ্গল ভিতরে ছিল। তো রাত 10টার সময় একটা গাড়ি দুজন ছিল, তো উনি চেষ্টা করেছিল ওখানে যাওয়ার। তো আমাদের রেঞ্জ অফিসার, আমাদের বিট অফিসার বলেছে কি এখানে হাতি মুভমেন্ট হচ্ছে, এখন যাওয়া যাবে না। অনেক অনেক সময় হাতি মুভমেন্ট ক্ষেত্রে একটু টেম্পোরারি রেস্ট্রিকশন থাকে, কিন্তু লোকজন মানে নেই। তারপরে আমাদের বিট অফিসার একা ছিল, 4 হুইলার নিয়ে একটু বাইককে ওভারটেক করে আমাদের বিট অফিসারকে অ্যাসল্ট করেছে আর ওখান থেকে পালিয়ে গেছে। তারপরে আমি পুলিশকে ইনফর্ম করে সব রাস্তায় একটু চেকিং করে ও গাড়িকে ঝাড়গ্রাম টাউন কাছাকাছি ধরা গেছে। তো আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট গাড়িকে সিজ করা আছে, দুজনকে অ্যারেস্ট করা আছে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। একটা পাল প্রসিডিং চলবে, আমি এফআইআরও দর্জ করেছি স্টাফ অ্যাসল্ট জন্য, আর আজকে দুজনকে কোর্টে প্রডিউস করা আছে। এদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হচ্ছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে মেনলি, যে সেকশন 9 আছে, হান্টিং প্রভিজন আছে, ও প্রভিজনই আমি ইনভোক করেছি, ডিস্টারবেন্স টু ওয়াইল্ড লাইফ। और सेम सेक्शन अंडर और सेक्शन 50 দিয়ে আমি গাড়িকে সিজ করেছি। তারপরে এফআইআর করা আছে বিএনএসএস সেকশন 224 মেনলি। আপনার যাকে অ্যাসল্ট করা হয়েছিল তিনি এখন কেমন আছেন? কাল রাত্রিবেলা উনি হাসপাতাল গিয়েছিলেন, ওনাদের চোখে নিচে একটু চোট লেগেছে, একটু ব্লাডও ছিল, কিন্তু উনি কালকেই রিলিজ হয়ে গেছে। একাধিক দাবিতে রানীশানের গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল ভারত জাকাতমাঝি পরগনা মহল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের রানীশানের গ্রাম পঞ্চায়েত অফিসে শুক্রবার একাধিক দাবিতে ডেপুটেশন দিল ভারত জাকাতমাঝি পরগনা মহলের সদস্যরা। তাদের দাবিগুলি হলো নেকুরসানি হাই স্কুল সাঁওতালি মিডিয়াম পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, সাঁওতালি মিডিয়াম হাই স্কুলে হোস্টেল নির্মাণ এবং এলাকায় একটি ঢালাই রাস্তা নির্মাণের দাবি নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়। আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন সম্পর্কিত নিম্নলিখিত দাবিগুলি তুলে ধরিলাম। দাবির পরে দাবিটা পরে বলছি। শেষে যে উপরিলিখিত দাবি সমূহগুলি আন্তরিকতার সঙ্গে পর্যবেক্ষণপূর্বক উন্নয়নকে সম্পূর্ণ করিতে অদ্য ইংরেজি 21/3/2025 শুক্রবার আপনার নিকট দাবি সমূহ পেশ করিলাম। মহাশয়, প্রতি বিনীত প্রার্থনা এই যে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করিয়া বাধিত করিবেন। সংগ্রামী অভিনন্দন সহ। জল নেই স্কুলে, জলের অভাবে মিড ডে মিলের ভাত রান্না হলো না। মিড ডে মিলের ভাতের বদলে মুড়ি চানাচুর দেওয়া হলো পড়ুয়াদের। এমনই ঘটনা ঘটল ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। জল নেই স্কুলে, জলের অভাবে মিড ডে মিলের ভাত রান্না হলো না। মিড ডে মিলে ভাতের বদলে মুড়ি চানাচুর দেওয়া হলো পড়ুয়াদের। এমনই ঘটনা ঘটল ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। কম বেশি 9 মাস ধরে অকেজো স্কুলের পানীয় জলের পাম্প, তাই গরম পড়তে না পড়তেই জল সমস্যায় জেরবার নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়। এখানে পানীয় জলের তীব্র অভাব, ফলে মিলছে না মিড ডে মিলের রান্নার জলও। তাই স্কুল চলাকালীন ক্ষুদে পড়ুয়াদের ঘিরে উদ্বেগেই থাকতে হয় শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের। ব্যস্ত সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়, দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয়, সব মিলিয়ে ক্ষুদে পড়ুয়ার সংখ্যা প্রায় 250। ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম থানা আর বিডিও অফিসের মাঝেই বিদ্যালয়। তবু স্কুলের জল সমস্যা সমাধানে প্রশাসনের কোনো দপ্তর সচেষ্ট নয় বলে আক্ষেপ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আচ্ছা, তেল থাকলে জমে যেত। দেখি দিন আপনার হাতে শোনেন, শরীরটা বাড়ি যেতে যাও, কমা না কমা দিন দিন ওর বেশি
তো বাচ্চার ছবি দিয়ে ধরাই দিচ্ছে, বাচ্চার ছবি যায়নি। ওই 11টা থেকে 11:30 বলেছিল টাইমের মধ্যে। কি নাম আপনার? আজকে কি খাবার দিলেন আজকে শিশুদের? খাবার দেওয়া হয়েছে মুড়ি চানাচুর। কেন মুড়ি চানাচুর কেন? জলের খুব কষ্ট, জল আনতে পারিনি, খুব হাত ব্যথা, পা ব্যথা হয়ে গেছে, জল বয়ে বয়ে দুধ দিয়ে জল আনা হয়। কতদিন ধরে এরকম চলছে? হয়ে গেছে 10 মাস মতো হবে। আজকে কি মুড়ি খাওয়াতে বাধ্য হলেন? মুড়ি খাওয়াতে বাধ্য হলাম। আর খুব জ্বালা বেদনা করতে হবে না, বড় বালতি জল আনা হয়। আজ থেকে কি মুড়ি চলবে? জল কল যদি দেই তাহলে চলবে না, আর যদি জল না ব্যবস্থা করে তাহলে কি করবে? মুড়ি চলবে। সমস্যা আছে, জলের সমস্যা প্রায় 1 বছর ধরে। আমরা জলের কোনো ব্যবস্থা পাইনি, কমিশনারকেও বলা হয়েছে, আর যিনি হেড দিদিমণি আছে তাকেও বলা হয়েছে, কোনো ব্যবস্থা কেউ করেনি। আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি, কলে জল না এলে আরো দূর থেকে জল আনতে হয়। জলটা কতগুলো শিশু ইয়ে করে এখানে দুটো আইসিডিএস সেন্টার, একটা প্রাইমারি স্কুল। এখন এই মুহূর্তে সবারই জল বাইরে, জলের হ্যাঁ বাইরে থেকেই নিয়ে আসি। এতদিন জানিয়েছেন, কাজ হয়নি কেন? জানি না, একবারও সার্ভে করতে বা দেখতে এসেছিল তো? না, কেউ আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে জলের ব্যবস্থা সুব্যবস্থা পাই আমরা এখানে। কি নাম আপনার? চন্দনা সাহা, বিশ্বই সাহা। আমি সহায়িকা, ওয়ার্ড সহায়িকা নিয়ে আসি, দিয়ে বাচ্চাদের এখানে কোনো মানে ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। সামনে তো আবার স্কুল রয়েছে, সামনে আবার প্রাইমারি স্কুল আছে। পানীয় জলের অনেক অসুবিধা, কষ্ট, ভীষণ কষ্ট এখানে। তাহলে কিভাবে চালাচ্ছেন? আমরা ওই টাইম কলে জল নিয়ে আসি, ওখান থেকে বয়ে দূর থেকে, এটা 1 কিলোমিটার দূর থেকে নিয়ে যায়, 1/2 কিলোমিটার। এই যে গ্রামে গ্রামে সব জল নিয়ে আসি, জল নিয়ে এসে রান্না হয়, দিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়াই। দুপুরে যখন প্রাইমারি স্কুল খোলে তারা কি করে? আরো জল নিয়ে আসে, জল রান্না করে। আর পৌরসভা ট্যাঙ্ক দেয়, তো পৌরসভা সব দিন ট্যাঙ্ক ব্যবহার করে না। কতদিন? সংবাদ এই পর্যন্ত, নমস্কার।